ডিএল লার্নার কোর্স 508 এর ডিসকাশনে আজকে আমরা দেখে নেব একেবারে লাস্ট ইউনিট অর্থাৎ ব্লক 3 এর ইউনিট নাম্বার 16। সেটা হচ্ছে কর্মশিক্ষায় মূল্যায়ন বা ইভালুয়েশন ইন ওয়ার্ক এডুকেশন। তো সেখানে আমরা পাবো যে মূল্যায়ন কি, মূল্যায়নের পদ্ধতি এবং সরঞ্জাম, মূল্যায়নে সহপাঠীদের ভূমিকা, মূল্যায়নে পিতামাতার ভূমিকা, এইসব বিষয়গুলো। তো দেখে নিচ্ছি আজকে আমাদের কোর্স 508 এর লাস্ট ইউনিট। এটার পরেই কিন্তু 508 এর ডিসকাশনটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আমরা এমসিকিউ নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে মূল্যায়ন বা ইভালুয়েশন কি। তো মূল্যায়ন মানে কিছু প্রক্রিয়া বা জিনিসের মূল্য নির্ধারণ করা। যদি শিক্ষাগত রেফারেন্স অনুভূত হয় তাহলে মূল্যায়নের অর্থ শিক্ষণ প্রক্রিয়ায় উৎপন্ন অভিজ্ঞতাগুলির ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। মূল্যায়ন শিক্ষণ পদ্ধতির একটি অবিচ্ছেদ্য অংশ। মূল্যায়ন পদ্ধতির সহায়তার কাজ সহজ করে তুলে। তো সেটা হচ্ছে মূল্যায়নের ডেফিনিশন আমরা জেনে নিলাম 508 এর ব্লক 3 এর 62 নাম্বার পেজ থেকে। কোনো কিছুর মূল্যায়ন এবং কোনো কিছুকে নির্ধারণ করা বা কোনো কিছুকে অ্যাসেসমেন্ট করা এবং ইভালুয়েশন করা কিন্তু দুটো আলাদা জিনিস। তো মূল্যায়ন কি বা অ্যাসেসমেন্ট কি, মূল্যায়ন বা ইভালুয়েশন কি, অ্যাসেসমেন্ট বা নির্ধারণ কি, সেগুলো কিন্তু বুঝতে হবে। তো ওইখানে কিন্তু দেয়া আছে 64 নাম্বার পেজে যে মূল্যায়ন এবং নির্ধারণ কি কি আলাদাভাবে দেয়া আছে। তো সেগুলো একটু দেখবেন। তারপরে এই প্রশ্ন রয়েছে যে নির্ধারণ বা অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন বা ইভালুয়েশন এর মধ্যে পার্থক্য বের করুন। তো জাস্ট উপরে দেখলেই কিন্তু সেটা হয়ে যাবে। তারপর আসছে ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়ন বা কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, যেটা সিসি নামে আমরা চিনি সেটা। তারপর আমরা পাবো যে মূল্যায়ন কি, মূল্যায়নের প্রধান পয়েন্টগুলি লিখুন। তো মূল্যায়ন কি আমরা দেখে নিলাম আগের পেজে। মূল্যায়নের প্রধান পয়েন্টগুলি কি কি দেখুন যে মূল্যায়ন কার্যক্রমের জন্য মার্ক দেওয়ার চেয়ে গ্রেড প্রদান করা বেশি সঠিক। মূল্যায়নের প্রধান পয়েন্টগুলি নিম্নরূপ যে মূল্যায়ন ফলাফল শিক্ষার্থীর অগ্রগতি প্রতিবেদন প্রদর্শিত হবে। তাত্ত্বিক এবং প্রক্রিয়া প্রেক্ষাপটে মূল্যায়ন প্রক্রিয়ার সাথে একত্রিত হওয়া উচিত, তবে প্রকৃত ব্যবহারিক কাজের মূল্যায়নের উপর আরো জোর দেওয়া উচিত। জ্ঞান এবং দক্ষতা সমতার জোর দেওয়া উচিত। মূল্যায়ন প্রক্রিয়া শেখার প্রক্রিয়ার মতো আনন্দদায়ক হওয়া উচিত। মূল্যায়নটি উন্নতশীল হওয়া উচিত এবং সম্প্রদায় অপ্রশস্ততার উপর যথেষ্ট গুরুত্ব থাকা উচিত। কর্মসূচিতে শিশু অংশগ্রহণের পর্যবেক্ষণ মূল্যায়ন করা উচিত। পর্যবেক্ষণের সঙ্গে কুইজ কৌশল করা যেতে পারে। কর্মসূচিতে ছাত্রদের দক্ষতা নির্ধারণে মূল্যায়ন প্রকৃতিগত এবং নিয়মাগত হতে হবে। যদি আভ্যন্তরীণ মূল্যায়ন ব্যবস্থা থাকা উচিত, তবে বাইরের মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের পরিপক্কতার ভিত্তিতে গৃহীত হতে হবে। মূল্যায়ন ফলাফলে ছাত্রের প্রতিক্রিয়া দেওয়া উচিত এবং ছাত্রের মধ্যে হতাশা তৈরি করা নয়। যদি বিশেষ চাহিদা শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে পরিবর্তনগুলির প্রয়োজন হয় তাহলে তাদের প্রতি মমতা এবং সহানুভূতি দেখানোর পরিবর্তে তাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য পরিবর্তন করা উচিত। সেটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যে তাদের প্রতি আমরা সহানুভূতি এবং মমতা দেখাবো না, তাদেরকে অনুপ্রাণিত করবো, উৎসাহিত করবো। দ্যাটস এ গ্রেট পয়েন্ট। প্রয়োজন অনুযায়ী মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে দ্বিধা করা উচিত নয়। আত্মমূল্যায়ন বা স্বমূল্যায়ন, পেয়ার মূল্যায়ন বা সহপাঠীদের দ্বারা মূল্যায়ন এবং গোষ্ঠী মূল্যায়ন বা নির্ধারণ, বিশেষত বাবা মা এবং যোগাযোগের লোকেরা মূল্যায়ন প্রক্রিয়ার একটি অংশও তৈরি হতে পারে। তো যোগাযোগের বলতে সেটা বাবা মা এবং সম্প্রদায়ের লোকেরা মূল্যায়ন প্রক্রিয়ার একটি অংশ তৈরি করা উচিত। মন্থর গড় বা দ্রুত শিক্ষার্থীদের বিভিন্ন রীতি ব্যবহার করা উচিত। যে ধীর গতিসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা মূল্যায়ন কৌশল নেওয়া উচিত, কারণ ওরা তো দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, সেজন্য তাদের আলাদা মূল্যায়ন কৌশল ব্যবহার করা উচিত। পরিশেষে শিক্ষার্থীদের সামর্থ্য, সম্পদের প্রাপ্যতা, প্রাথমিক ব্যবহার, বিদ্যালয় পরিবেশ, অর্জনযোগ্য উদ্দেশ্য, পাঠ্যক্রমের প্রকৃতি এবং শিক্ষকদের উৎসাহ মূল্যায়নের সময় মনে রাখা উচিত। তো এই পয়েন্টগুলিকে মূল্যায়নের সময় আমাদের মনে রাখতে হবে এবং সেটা আমাদের শিখেও মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তারপর চলে আসছে মূল্যায়ন কৌশল এবং পদ্ধতি। তো অ্যাসেসমেন্ট বা নির্ধারণের পদ্ধতি রয়েছে প্রথমে। তো অ্যাসেসমেন্ট বা নির্ধারণের 4টি পদ্ধতি রয়েছে। মেথড অফ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট বা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে গ্রুপ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা স্বমূল্যায়ন, আর তারপর হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট বা সহপাঠীদের দ্বারা অ্যাসেসমেন্ট।
তো ব্যক্তিগত অ্যাসেসমেন্ট কি, গ্রুপ অ্যাসেসমেন্ট কি, স্বমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট কি, সহপাঠীদের দ্বারা মূল্যায়ন বা পেয়ার অ্যাসেসমেন্ট কি, সেগুলো কিন্তু 66 নাম্বার পেজে দেওয়া আছে। সেগুলো আমরা জানি যে ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে একটি পৃথক শিশু দ্বারা সম্পূর্ণ কার্যকলাপ মনে রেখে মূল্যায়ন করা। গ্রুপ অ্যাসেসমেন্ট হচ্ছে একটি গ্রুপের আচরণ এবং সহযোগিতা দ্বারা সব ছাত্রদের কাজের মূল্যায়ন করা। স্বমূল্যায়ন হচ্ছে গিয়ে শিশু তার নিজের মূল্যায়ন নিজেই করবে। আর পেয়ার অ্যাসেসমেন্ট মানে একটা শিশু কাজ করলে তার সহপাঠীরা তার কাজের মূল্যায়ন করবে। তো এই বিষয়গুলো জানা আছে। জাস্ট মনে রাখবেন যে অ্যাসেসমেন্টের 4টি মেথড রয়েছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, একটা গ্রুপ অ্যাসেসমেন্ট, তারপর সেলফ অ্যাসেসমেন্ট এবং পেয়ার অ্যাসেসমেন্ট বা ব্যক্তিগত মূল্যায়ন, গ্রুপের মাধ্যমে মূল্যায়ন, স্বমূল্যায়ন, সহপাঠীদের দ্বারা মূল্যায়ন ইত্যাদি। কোনো কিছুর মূল্যায়নের জন্য কিছু সরঞ্জাম প্রয়োজন রয়েছে। তো মূল্যায়নের জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন এবং কি কি মূল্যায়ন কৌশল রয়েছে সেগুলো আমরা দেখবো এবার। প্রথমেই দেখে নেব মূল্যায়নের সরঞ্জামগুলি। তো মূল্যায়নের জন্য সরঞ্জামগুলি কি কি আছে? পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, চেকলিস্ট, সংকলন, রেকর্ড, প্রশ্নাবলী, ফটো বা পোর্টফোলিও, প্রকল্প কাজ, প্রতিযোগিতা, ক্রিয়াকলাপ, দলবদ্ধ কাজ, পরীক্ষা, প্রশ্ন ফোরাম, বিতর্ক, বক্তৃতা, নির্ধারণের মাপকাঠি, নিয়োগের কাজ প্রভৃতি হচ্ছে গিয়ে মূল্যায়নের সরঞ্জাম। মূল্যায়নের সরঞ্জামগুলিকে আমরা ইংরেজিতে যদি বলি, পর্যবেক্ষণটা হচ্ছে অবজারভেশন অ্যাসেসমেন্ট, সাক্ষাৎকার মানে হচ্ছে ইন্টারভিউ, চেক তালিকা মানে হচ্ছে চেকলিস্ট, সংকলন রেকর্ড বা কুমুলেটিভ রেকর্ড, প্রশ্নাবলী কোয়েশনারিজ, ফটো বা পোর্টফোলিও তো আমরা জানি পোর্টফোলিও, প্রকল্প কাজ বা প্রজেক্ট ওয়ার্ক, প্রতিযোগিতা বা কম্পিটিশন, ক্রিয়াকলাপ বা অ্যাক্টিভিটিজ, দলবদ্ধ কাজ বা গ্রুপ ওয়ার্ক, পরীক্ষা বা এক্সামিনেশন, প্রশ্ন ফোরাম বা কোয়েশ্চেন ফোরাম, বিতর্ক বা ডিবেট, বক্তৃতা বা লেকচার, নির্ধারণের মাপকাঠি বা রেটিং স্কেল, নিয়োগ কাজ বা অ্যাসাইনমেন্ট ওয়ার্ক। তো সেইগুলো হচ্ছে মূল্যায়নের সরঞ্জাম। তো মূল্যায়নের কিছু কৌশল রয়েছে। কোন কোন কৌশলে মূল্যায়ন করা যায়? মূল্যায়নের এই 16টা টুলসের জন্য কিন্তু আলাদা আলাদা টেকনিক আমাদের ব্যবহার করতে হবে। প্রথম যে টুলটা রয়েছে অবজারভেশন অ্যাসেসমেন্ট বা পর্যবেক্ষণ, সেটার ক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন বা কি কাজ দিবে সেটা দেখুন। যে শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন। শিশুদের তাদের প্রাকৃতিক পরিবেশে দেখা উচিত। ব্যক্তিত্বের উন্নয়ন অনেক দিক পর্যবেক্ষণ দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে। শুধু পর্যবেক্ষণ যে কোনো স্থানে যে কোনো সময়েই করা যেতে পারে। তো পর্যবেক্ষণের ক্ষেত্রে আপনি কি টেকনিক ব্যবহার করবেন সেটা তাদের প্রাকৃতিক পরিবেশে তাদেরকে পর্যবেক্ষণ করবেন এবং নির্ধারণ করবেন সে কোন দিকে যেতে চায়, তার কি কি ভালো লাগে, কি কি খারাপ লাগে বা কি করতে চায়, কি করতে চায় না, এগুলো। তো সেই টেকনিক ব্যবহার করবেন। তারপর ইন্টারভিউ বা সাক্ষাৎকারের ক্ষেত্রে আপনি কোন কোন টেকনিক ব্যবহার করবেন। এক্ষেত্রে দেখুন যে অবশ্যই ইন্টারভিউ দেখেছেন বা পড়েছেন। সাক্ষাৎকারে আচরণ, মনোভাব, কর্তৃত্ব, আকাঙ্ক্ষা এবং সমস্যাগুলি জানার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ইন্টারভিউ এর জন্য আগাম প্রস্তুতি করা উচিত এবং প্রশ্ন ও উদ্দেশ্য চিহ্নিত করা উচিত। শিশুদের জন্য তাদের বন্ধু বান্ধব, তাদের পিতামাতার সাক্ষাৎকার হতে পারে। এইভাবে শিশুদের সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করবেন সাক্ষাৎকারের জন্য। তারপর চেকলিস্টের ক্ষেত্রে কি করবেন? একটি কার্যকলাপ বা আচরণ সম্পর্কে পদ্ধতিগতভাবে রেকর্ড করা বা মন্তব্যকে চেকলিস্ট বলা হয়। তারা শিশুদের ব্যক্তিত্বের একটি নির্দিষ্ট দিকের প্রতি মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে। যে আপনি একটি ফরম্যাট তৈরি করলেন, তারপর ফরম্যাট অনুযায়ী হা বা না লিখে যেটা তৈরি করবেন সেটাই হচ্ছে চেকলিস্ট। যেমন শিশুটি বল খেলতে ভালোবাসে কিনা, হা বা না, লেখাপড়া করতে ভালোবাসে কিনা, হা বা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা, হা বা না। এইভাবে লিস্ট তৈরি করে আপনি চেক মার্ক করে দেবেন, সেটাই হচ্ছে চেকলিস্ট। তো কি টেকনিক ইউজ করবেন? যে একটা নির্দিষ্ট দিকের উপর লক্ষ্য করে আপনি কোয়েশ্চেনগুলো করবেন এবং সেটা অবজার্ভ করবেন, সেটা যাচাই করে দেখবেন। তারপর হচ্ছে সংকলন রেকর্ড বা কুমুলেটিভ রেকর্ড। আচ্ছা, সবগুলো আমি বলতে যাচ্ছি না, সেগুলো একটু দেখে নেবেন। খুব সহজ সহজ জিনিস। সেই টুলগুলোকে ইউজ করার কোন কোন মেথড ইউজ করতে হবে, কোন কোন টেকনিকগুলো কাজে লাগাতে হবে সেগুলো দেখবেন। তারপর রয়েছে পোর্টফোলিও। তো প্রশ্নটা হচ্ছে যে পোর্টফোলিও বলতে আপনি কি বুঝেন? অ্যাসেসমেন্টে পোর্টফোলিও কিভাবে প্রয়োজন হয় বা পোর্টফোলিওর মাধ্যমে কিভাবে অ্যাসেসমেন্ট করবেন। তো পোর্টফোলিও শিক্ষার্থীর একটি নির্দিষ্ট সময়ে করা কাজের সংগ্রহ, তার রুটিনের কাজ হতে পারে। শিক্ষার্থীর দ্বারা করা কাজের একটি চমৎকার নমুনা হচ্ছে পোর্টফোলিও। কোনো উৎসবের একটি প্রদর্শনীর জন্য নির্মিত নিবন্ধের ফটোগ্রাফি বা পোর্টফোলিওকে সমৃদ্ধ করতে পারে। নির্দিষ্ট সময় ধরে শিশুটি কি করলো না, এই সবগুলোর রেকর্ড, তার কিছু ভালো কাজের রেকর্ড, সেগুলি হচ্ছে পোর্টফোলিও। সেক্ষেত্রে বলেছি যে ফটোগ্রাফিটা পোর্টফোলিওকে আকর্ষণীয় করতে পারে। তো পোর্টফোলিওর মাধ্যমে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? পোর্টফোলিও দেখলে তার আচার আচরণ আমরা বুঝতে পারি এবং সে কি করতে চায় কি করতে চায় না সেগুলো সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি এবং
এইভাবেই আমরা মূল্যায়ন করতে পারি। তো মূল্যায়নে কিন্তু পোর্টফোলিও খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুধু যে বই পড়লো, কতটুকু শিখলো, তার মাধ্যমে শিশুর মূল্যায়ন হবে এমন না, কিন্তু সার্বিক মূল্যায়ন করতে গেলে কিন্তু তার আচার আচরণ, চলাফেরা সবকিছুকেই মূল্যায়ন করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ। তারপর সেটা কিন্তু পাবেন 69 নাম্বার পেজে। তারপর রয়েছে প্রজেক্ট ওয়ার্ক। তো প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে তো আমরা মূল্যায়ন করি যে কোন একটা বিষয়ে সে কতটুকু আগ্রহ রয়েছে বা কাজটা কতটুকু বুঝতে পারলো, আমরা যা বুঝলাম, কাজ করার সামর্থ্য কতটুকু আছে, এই সবগুলো কিন্তু প্রকল্পের মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারি। এবং বর্তমানে তো প্রকল্পের মাধ্যমে আমরা মূল্যায়ন করছি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু প্রকল্পটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর রয়েছে মূল্যায়নে পিয়ার গ্রুপের ভূমিকা। তো সহপাঠীদের দ্বারা মূল্যায়ন আমরা কিভাবে করব সেই ব্যাপারে এখানে লেখা আছে, দেখবেন 70 নাম্বার পেজে। তারপর রয়েছে অ্যাসেসমেন্ট বা মূল্যায়নে বাবা মায়ের ভূমিকা। তো সেটা 71 এবং 72 নাম্বার পেজের মধ্যেও পাবেন। তো প্রশ্ন হচ্ছে যে নিরক্ষর বাবা মা মূল্যায়নকারীর ভূমিকায় অবদান রাখতে পারেন না, এই বিবৃতির সঙ্গে আপনি কতখানি একমত? যদি ভিন্ন মত হন তাহলে কারণ সহ উত্তর দিন। তো আপনি কি মনে করেন যে নিরক্ষর বাবা মা মূল্যায়নে ভূমিকা রাখতে পারেন না? না, আমি মনে করি না যে নিরক্ষর বাবা মা মূল্যায়নে ভূমিকা রাখতে পারেন না। বাবা মা নিরক্ষর হলেও কিন্তু মূল্যায়নে ওনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং সেটা কিভাবে তার উত্তরটা আপনি খুঁজে পাবেন কিন্তু 72 নাম্বার পেজে। খুবই সুন্দর একটা প্রশ্ন, সেটা অবশ্যই দেখে নেবেন 72 নাম্বার পেজ থেকে। মোটামুটি ভাবে আমরা কিন্তু কোর্স 508 এর সবটা ইউনিট শেষ করে নিলাম, আজকে লাস্ট ডিসকাশন। তো বলছি সাজেশন বেসড আনসার গুলো পিডিএফ আকারেও আপনি পেতে পারেন। অনেকে কিন্তু ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, পারছেন না। তো যদি ডাউনলোড করতে সমস্যা হয়, যদি কিছু জানার থাকে, আমি নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধান আমি করে দেব। এমজিএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এনআইওএস ডিএলএড রিলেটেড অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়ালের ভিডিও রয়েছে। তো প্রয়োজনে আপনি অবশ্যই চ্যানেলটাকে স্ক্রল করে ভিডিওগুলো দেখবেন। কোর্সগুলোকে কিন্তু প্লেলিস্ট ওয়াইজ আলাদা করে দেওয়া আছে, 508 এর জন্য আলাদা, 509 এর জন্য আলাদা, 510 এর জন্য আলাদা। প্রিভিয়াস ডেগুলোতে অনেকগুলো ভিডিও ছিল, সব কোথায় রয়েছে, আপনার প্রয়োজনে সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন। আপনাকে ধন্যবাদ।